প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি গতকাল এই অনুষ্ঠানে বলেছি যে আমরা এক সপ্তাহ ধরে সংবাদ উৎসব চলছে বৈশাখী টেলিভিশনে। এই সময় বৈশাখী টেলিভিশনের সমস্ত সংবাদে আমরা বিশেষ ধরনের কিছু সংবাদ পরিবেশন করছি। এর মধ্যে আজ এই উৎসবের তৃতীয় দিনে প্রচার করা হয়েছে অটিজম বিষয়ক একাধিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে অটিজম কি, কেন এবং কারা আক্রান্ত হচ্ছে, এবং অটিজম আক্রান্ত শিশু বা ব্যক্তিদের প্রতি আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের করণীয় কি, এটি কী ধরনের চ্যালেঞ্জ আমাদের, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জিরো আওয়ারেও আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন অটিজম বিষয়ক দুজন বিশেষজ্ঞ। আমার ডানে প্রথমে রয়েছেন অটিজম নিয়ে কাজ করা সংগঠন প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবল এর প্রেসিডেন্ট সাজিদা রহমান, এবং রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গোপেন কুমার কুণ্ডু। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার শুরুতে একটু দেখব আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। দুর্নীতির মামলায় ত্রাণমন্ত্রী মায়ার 13 বছরের সাজা বহাল, রিভিউ আবেদন খারিজ, পুনরায় শুনানি হবে হাইকোর্টে। বন্দীদের সংশোধন করে তাদের কর্মমুখী জীবন দিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন। জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অটিজম নাম শুনলেই মুষড়ে পড়েন স্বজনরা, চিকিৎসা জগতে বহু পুরনো রোগটি নিয়ে রয়েছে কুসংস্কার। দেশে 15 লাখ প্রতিবন্ধীর মধ্যে অটিস্টিক শিশু 41,000। অভিভাবকরা সচেতন হলে অটিস্টিক শিশুরাও পেতে পারে স্বাভাবিক জীবন। এবং পরিচর্যার প্রশিক্ষণ পেলে অটিস্টিক শিশুরাও বড় হয়ে ভূমিকা রাখতে পারে দেশ গঠনে, ওদেরকে বোঝা না ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। শিরোনামগুলো দেখছিলাম। আমরা শুরুতে যেটি বলছিলাম যে এই বিষয়টি অটিজম, এই বিষয়টি অনেকটা আমাদের আলোচনার আড়ালেই ছিল অনেক দিন। সাম্প্রতিক বছরগুলোতে এটি আলোচনা এসেছে এবং এটি নিয়ে অনেক কর্মসূচিও নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সচেতনতা সৃষ্টির জন্য বেশ কিছু কর্মসূচি পালন করা হয়েছে। গত কয়েকদিন আগেই সচেতনতা দিবস পালন করা হয়েছে। আমি ডক্টর গোপেন কুমার কুণ্ডু আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে একটি হলো যে এটি এমন একটি বিষয় যে বিষয়টা সাধারণত আলোচনার বাইরেই থেকে যায়। আলোচনা ছিল, সাম্প্রতিক সময় এটি সামনে চলে এসেছে এবং আপনারা এটি নিয়ে কাজ করছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই যে অটিজমে আক্রান্ত হচ্ছে, এটা শিশুরা না, এটা যে শিশু আজ আক্রান্ত হচ্ছে সে হয়তো বড় হচ্ছে। অটিজম বা আরও অনেক রকমের প্রতিবন্ধিতা আছে, কেন বা কিভাবে এই আক্রান্তটা হচ্ছে তারা? না, এখানে প্রতিবন্ধিতা যদি বলেন, অটিজম একটা হচ্ছে যে শারীরিক প্রতিবন্ধী না, এটাকে আমরা শারীরিক প্রতিবন্ধী যদি বলেন তাহলে ভুল হবে। শারীরিক প্রতিবন্ধী না, এটা যে বলতে পারেন যে শিশু বিকাশজনিত সমস্যা, এবং অনেক সময় বলা হয় যে মানসিক প্রতিবন্ধী হিসেবে আনা হয়, কিন্তু আমরা বলি যে এটা কমপ্লেক্স বায়োলজিক্যাল ডিসঅর্ডার, এবং এটা একটা শিশু বিকাশজনিত সমস্যা। শিশুদের বিকাশ, আপনি জানেন যে জন্মের পর থেকে প্রথম 3 বছর পর্যন্ত শিশুর প্রাথমিক বিকাশ শুরু হয়, এবং এই সময়টাই কিন্তু অটিজম ধরা পড়ে। অটিজম রোগটি আরও জানেন যে 1.5 বছর বয়সে একটা বাচ্চা, স্বাভাবিক একটা বাচ্চা, সেই বাচ্চাটি স্বাভাবিক অন্য বাচ্চাদের সাথে মিশে না। স্বাভাবিক যে যোগাযোগ, যে সামাজিক যোগাযোগ, যেটাকে 2 ধরনের যোগাযোগ বলি আমরা, একটা হচ্ছে কথাবার্তা মানে ভাষার মাধ্যমে যোগাযোগ, আর একটি হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ। এই যোগাযোগটি থাকে না, এবং কল্পনা শক্তি এই বাচ্চাদের মধ্যে না থাকার ফলে একই কাজ বারবার মানে পুনরাবৃত্তিমূলক আচরণ এই বাচ্চাদের মধ্যে দেখা যায়। এবং এই রোগটি, এই সমস্যাগুলি সবই বৈশিষ্ট্যগুলি আসে হচ্ছে 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে। এছাড়াও দেখা যায় এই বাচ্চাগুলি ডাক দিলে সাড়া দেয় না, নাম ধরে ডাকলে সাড়া দেয় না, চোখে চোখে চোখ রাখে না, স্বাভাবিক আনন্দগুলো অন্যদের সাথে ভাগাভাগি করতে পারে না। অনেক সময় এমনও দেখা যায় যে একটি বাচ্চা, আপনি জানেন, 1 বছর বয়সে কথা বলতে শিখে, বাবা, দাদা, মামা, এই কথাগুলো আবার হারিয়ে যায় কখনো কোনো ভাষা রপ্ত করার পরে আবার হারিয়ে যায় 1.5 বছর বয়সে। আগে শিখছিল, সেগুলো ভুলে গেল। এরকম একটি ডিসঅর্ডার। এবং আপনি যদি এই বাচ্চাদেরকে দেখেন, স্বাভাবিকভাবে এই বাচ্চাটি প্রতিবন্ধী এটা বোঝার কোনো উপায় নেই। মানে সে শারীরিকভাবে তার কোনো
প্রতিবন্ধিতার লক্ষণ কখনো কখনো থাকে, অনেক সময় 10% বাচ্চা, 10 ভাগ বাচ্চার এরকম থাকতেও পারে, কিন্তু বেশিরভাগ বাচ্চা 90% বাচ্চার না অটিজমে কোনো শারীরিক প্রতিবন্ধিতা। আপনি বলছিলেন কিছু লক্ষণের কথা, যে সব লক্ষণগুলো হলে বোঝা যাবে হয়তো সে ডিসঅর্ডার, কিন্তু এখন পর্যন্ত কি আপনার মেডিকেল সায়েন্স কি বলে যে কেন এই ধরনের রোগে আক্রান্ত? খুব ভালো কথা বলছেন যে এটা কেন একটি বাচ্চা 1.5 বছর বয়সে এরকম হলো। আমি বলছি যে 3 বছর বয়সে শিশুর প্রাথমিক বিকাশ, যে বিকাশটি বলতে আপনি স্বাভাবিক মানুষ যদি বুঝতে চায় তাহলে আমি বলবো যে একটি বাচ্চা দেখেন 1 বছর বয়স পর্যন্ত সে স্বাভাবিক একটা বাচ্চা বড় হচ্ছিল, কিন্তু 1 বছর বয়সে তা কথা বলতে শিখে, 1 বছর বয়সে বুদ্ধি হওয়া শিখে, 2 বছর বয়সে সে পায়খানা পেশাব কীভাবে করবে সে সব কিছু শিখে। আগে কিন্তু কিছুই ছিল না। এই জিনিসগুলো দেখেন 5 বছরের মধ্যে সব কিছু চলে আসে, 5 বছরের মধ্যে সমস্ত বুদ্ধি আসে, সে কিভাবে চলবে কিভাবে ফিরবে সেই বুদ্ধিগুলো আসে। কিন্তু মানুষটা কিন্তু যেভাবে জন্ম নিয়েছিল সেভাবে আকারে বাড়ছিল, কিন্তু তার মাথার মধ্যে যে তার শারীরিক যে মানে শারীরিক এটা ঠিক আছে, কিন্তু মানসিক যে বিকাশগুলো সেগুলো আসছিল। কিন্তু এই 1.5 বছর বয়সে অটিজম বাচ্চাদের 1.5 থেকে 2 বছর বয়সে তার ওই জিনিসগুলো যেগুলো আসার কথা স্বাভাবিকভাবে সেগুলো আসলো না, অথবা যেটা আসছিল সেটা হারিয়ে গেল। সেটা হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে কেন এটা হলো। এখন এটার কারণ তো এক্সাক্ট কারণ তো আমরা জানি না। জানলে তো আমরা এই রোগটি হয়তো প্রিভেন্ট করে ফেলতে পারতাম, কিন্তু এখন ধারণা করা হয় বিজ্ঞানীদের অনেক গবেষণার ফলে হচ্ছে দেখা যায় যে 2টি কারণ এটার সাথে জড়িত, এটা আমরা বলতেই পারি এখন। সেটা হচ্ছে একটা জেনেটিক কজ, জিনের ব্যাপার, যেখান থেকে আমরা ভ্রূণ থেকে ক্রোমোজোম থেকে একটা জিন থেকে একটা বাচ্চা বড় হতে থাকে। জেনেটিক জিনের যে ক্রমবিন্যাস একটা ক্রোমোজোমের উপর থাকে, এই ক্রমবিন্যাসে দেখা যায় যে অটিজম বাচ্চাদের ক্রমবিন্যাসগত সমস্যা থাকে তাদের, এটা একটা। 2 নম্বর হচ্ছে পরিবেশগত সমস্যা এটার মধ্যে আছে আমরা ধরে নিই। এছাড়াও আরও কিছু কারণ যদি আমরা বলি, যে আমরা এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি যে বাচ্চাগুলো স্বাভাবিক ওজনের চেয়ে কম ওজনের বাচ্চা হয়েছে জন্মের সময়। অনেক সময় হরমোনের কোনো অসুবিধা, ঘাটতি অথবা বাড়তির কথা আমরা চিন্তা করি। কখনো কখনো কোনো যেমন মেটালিক, যেমন সীসা, লিডের আধিক্য দেখা যায় যে অটিজম বাচ্চাদের মধ্যে, কিন্তু কোন কারণে এটার সাথে জড়িত এক্সাক্ট কারণ আমরা বলতে পারি। আমি ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করব একটা বিষয়, যে রিসেন্ট রিসার্চে আপনার সামাজিক কিছু বিষয় উঠে এসছে, যেটা এসছে যে জেনেটিক, এনভায়রনমেন্টাল, পরিবেশগত, আরেকটা বিষয় থাকতে পারে ধরছে সামাজিক, যে এখন আমাদের ট্রেন্ডটা হয়েছে যে একটু বেশি বয়সে বিয়ে করা, বেশি বয়সে সন্তান নেওয়া। রিসার্চে যেটা উঠে এসছে যে বেশি বয়সে যখন বাবা হচ্ছে তাদের ঝুঁকি বেশি থাকছে, অটিজম বা শিশুটির অটিজম হওয়ার ঝুঁকি বেশি থাকছে। হবেই যে এরকম কিছু বলা হচ্ছে না, ঝুঁকিটা বেশি থাকছে। সো ইটস স্টিল ডিপেন্ড অন আদার রিজনস, যে কেন হচ্ছে এটা সঠিক কারণ না, বাট গেস করছে রিসার্চে যে অনেকগুলি কারণের মধ্যে এই 3টা কারণ অন্যতম, এবং অন্য আরো অ্যাসোসিয়েটেড কারণ থাকতে পারে। বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এই অটিজম কি কারণে সুনির্দিষ্ট ঠিক এখন পর্যন্ত ভাই যেটা বলছিলেন যে এটা স্নায়ুবিক একটা বিষয়। ব্রেইনে বাচ্চা যখন বড় হয়, একটা বাচ্চার কিছু চাইল্ড ডেভেলপমেন্টাল মাইলস্টোন থাকে। 6 মাস বয়সে সে কেমন আচরণ করবে, 1 বছর বয়সে কেমন করবে, 1.5 বছর বয়সে কেমন করবে, প্রত্যেকটা বাচ্চার এই চাইল্ড ডেভেলপমেন্টাল যে মাইলস্টোনগুলি সেগুলি ধরে ধরে বড় হয় এবং নির্ণয় করা যায়। সো এটার সাথে সাথে ভাই যেটা বললেন যে আমাদের ব্রেনটাও আস্তে আস্তে বিকাশ হতে থাকে, বুদ্ধি বাড়তে থাকে, মানসিক এবং আবেগিক যে বিষয়গুলি সেগুলি আসতে থাকে, ওই সময়টাতে তার ডেভেলপমেন্টটা বাধাপ্রাপ্ত হয়। আপনি তো একই সঙ্গে এটি নিয়ে কাজ করছেন, অভিভাবকও বটে একজন। আপনি কখন বুঝবেন বা পরিবার বা বাবা মা কখন বুঝবে যে তার শিশুটি ঠিক স্বাভাবিকভাবে বেড়ে উঠছে না আর 10টি শিশুর মতো? মা হিসেবে কিন্তু প্রথম যখন বাচ্চা মানে আসে তখন কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাটার সাথে ইন্টারাকশন করার, তাই না? বিভিন্ন সময় ডাকছি, বাচ্চাটা হেসে তাকাচ্ছে, আমরা তুড়ি বাজাচ্ছি অথবা হাততালি দিচ্ছি, বাচ্চাটা রেসপন্স করছে, ছোটোখাটো বিষয়, বাট ওই জায়গাগুলি থেকেই বোঝা যায় যে এই বাচ্চাটা একটু ডিফারেন্ট। হয়তো ভাই যেটা বললেন যে তাকাচ্ছে না, আপনি ডাকছেন সে রেসপন্স করছে না। নর্মালি একটা বাচ্চাকে ডাকলে সে কিন্তু হাসবে, আর কিছু না হলেও হাসবে, অথবা
মানে ক্ষুধা লাগলে সে হয়তো কাঁদবে। সো এই যে যোগাযোগের জায়গাটা, হাসিও একটা যোগাযোগ, কান্না করাটাও একটা যোগাযোগ, এই জায়গাগুলি কম থাকে। এই ধরনের শিশুরা কি ওয়ান ওয়ে কমিউনিকেটিভ হয়ে ওঠে? ইন মেনি কেসেস সবসময় যে সেটা হবে এরকম না। আমরা এরকম অনেক বাচ্চা পেয়েছি যারা খুব চ্যাটি হয়, কটকট করে কথা বলতে থাকে, বাট সেটা মিনিংফুল কমিউনিকেশন হয় না। আবার অনেক বাচ্চা আছে অ্যাবসলিউটলি নন ভার্বাল থেকে যায়। অটিজমটা ইজ আ স্পেকট্রাম ডিসঅর্ডার। স্পেকট্রাম ডিসঅর্ডার মানে হচ্ছে অনেকগুলি ডিসঅর্ডারের সমন্বয়ে একটা ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে এটা সারা জীবনব্যাপী থাকবে, এমন না যে ভালো হয়ে যাবে। ইটস নট এ ডিজিজ, এটা একটা প্রতিবন্ধকতা যেটা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ হবে, যেটা ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে, আপনার সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড জাজমেন্টাল ক্যাপাসিটি। জাজমেন্টাল ক্যাপাসিটি ইন এ সেন্স যে আমরা হিউম্যান বিং, মানুষ হিসাবে প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন বিষয়গুলি বিচার বিবেচনা করি, করবো কি করবো না, আসবো কি আসবো না, ইউনো এইটা বড় একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। এই জায়গাটা বাধাপ্রাপ্ত হয়, এই জায়গাটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েটলি তারা করতে পারে না। এর সাথে সাথে ভাই আরেকটা জিনিস যেটা অ্যাড করেছেন যে কিছু বিহেভিয়ারাল ইস্যুস থাকে, কিছু ফিজিক্যাল থাকে, যেমন একই কথা সে হয়তো বারবার করছে, যেমন হ্যান্ড ফ্ল্যাপিং সে হয়তো বারবার করছে, অথবা কোনো একটা স্পেসিফিক জিনিস সে হয়তো বারবার করছে, এরকম রিপিটেটিভ বিহেভিয়ারও থাকতে পারে। তো এরকম অনেকগুলি বিষয় একসাথে এটা কমপ্লেক্স ডিসঅর্ডার বলে। এই যে একটা শিশু, আমার মনে হয় যে একটা কথা এখানে বলে রাখা ভালো, যে আপনি জিজ্ঞেস করেছিলেন যে কখন মা বুঝতে পারবে যে তার বাচ্চা একটা কোনো অসুবিধা হচ্ছে, এটার জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার। এই কোশ্চেনটাই করেছিলেন মনে হয়, এটাই করেছিলেন। জি, এটাই। তো আসলে এখন এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি আপনার কাছ থেকে নিলাম কথাটা। সেটা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে অটিজম যত আর্লিয়ার, আমরা তো কারণ জানি না, তো যত আর্লিয়ার ডায়াগনোসিস, আমরা আর্লিয়ার ডায়াগনোসিসের উপর জোর দিয়েছি যে যত দ্রুত সম্ভব নির্ণয় করা যায়, যত ছোট বয়সে নির্ণয় করা যাবে তত বেশি। আমরা জানি যে অটিজমের কতগুলো ভাগ আছে, কম মাত্রার অটিজম, মধ্যম মাত্রার অটিজম এবং বেশি মাত্রার অটিজম। যদি কম মাত্রার অটিজম ধরতে পারি আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো ম্যানেজমেন্ট দিলে সেটার ইমপ্রুভমেন্ট হইতে পারে বেশি। তো সেই জন্যে যে কত আর্লিয়ার আমরা ডায়াগনোসিস করতে পারি, বা সন্দেহ করলে মা আমাদের কাছে স্পেশালিস্টদের কাছে নিয়ে আসবে, সেই কথাগুলো আমরা যদি বলি, সেটা হচ্ছে যে 1 বছর, আমরা বললাম যে 1.5 বছর বয়সে আমাদের ধরা পড়ে, 1 বছরেও আমরা কখনো কখনো বুঝতে পারি। সেই 1 বছরে বুঝতে পারার হচ্ছে যে 1 বছর বয়সে আমরা জানি একটা বাচ্চা কথাবার্তা বলে, তো সেই 1 বছর বয়সে যদি কথা নাও বলে, ওই বাচ্চাগুলো যদি যে আধো বলি বলে যেগুলা, সেগুলো 6 মাস থেকে 9 মাসের মধ্যে আধো বলি, মানে আধো আধো করে কথা বলে না, সেই কথাগুলো ইউজুয়ালি 6 থেকে 9 মাস। যদি 1 বছরে একটা বাচ্চা আধো বলি না বলে, এবং 1 বছরের একটা বাচ্চা যদি আঙুল দিয়ে ইশারা না করে, এবং 16 মাসে একটা বাচ্চা যদি অর্থবহ একটা ওয়ার্ড না বলে, যেমন বাবা, বাবাকে দেখে বাবা, মাকে দেখে মা, অর্থবহ শব্দ যদি না বলে, এবং 2 বছরে 2টি শব্দকে একত্রে করে যদি একটা বাক্য গঠন না করে, একটা বাক্য গঠন করে বলবে আমি খাবো, এইটা যদি না বলে, তাহলে আমরা বলবো যে কোনো মা যদি এইগুলো বুঝতে পারেন, তাহলেই বাচ্চাকে বিশেষজ্ঞদের কাছে অথবা কোনো সেন্টারে, যেমন আমাদের ইপনা, আপনি জানেন ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম, এটা বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে একমাত্র একটা স্বয়ং সম্পন্ন ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার। সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট, বর্তমান সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি, তার কন্যা সাইমা ওয়াজেদ হোসেনের ইচ্ছাই, এবং আমাদের অধ্যাপক শাহিন আক্তার যিনি অটিজম স্পেশালিস্ট, ওনার নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছে কার্যক্রম 2011। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে আসবো যে এই অটিজম সেন্টার থেকে কী ধরনের সেবা দেওয়া হয়। তার আগে এই যে শিশুদের আর্লি স্টেজে যে লক্ষণগুলোর কথা বলা হয়েছে, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যদিও এখন অনেক আমরা অগ্রগতি হয়েছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু কুসংস্কার কি আমাদের সমাজ থেকে একেবারেই শেষ হয়ে যায়নি? কুসংস্কার রয়েছে। যখন একটি শিশু এ ধরনের ডিসঅর্ডারের লক্ষণগুলো দেখা যায়, আমাদের স্বভাবতই একটি প্রবণতা থাকে যে এই শিশু যে অন্যের কাছে আমার শিশুটি এরকম দুর্বল বা কমিউনিকেট করছে না,
আমরা সাধারণত সামনে নিয়ে যেতে চাই না এই কুসংস্কারের কারণে। আপনার কাছে কি মনে হয়েছে যে অভিভাবক হিসেবে এবং এদের নিয়ে কাজ করা ব্যক্তি হিসেবে যে এই কুসংস্কার কি আমাদের এই অটিজম ডায়াগনোসিস করার কথা যেটি বলছেন আর্লি স্টেজে, সেটা কি বাধাগ্রস্ত করছে? দুটো জিনিস আছে, একটা হচ্ছে কুসংস্কার, হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে যে যখনই প্রতিবন্ধকতার জায়গাটা এসছে পরিবার তখন হয়তো মনে করছে যে এই বাচ্চাটাকে দিয়ে কিছু হবে না, ধরেই নিচ্ছে এই বাচ্চাকে দিয়ে কিছু হবে না। সো একটা বাচ্চাকে তুলে আনতে গেলে একটা ফ্যামিলির যে এফোর্টটা দিতে হয়, তাকে স্কুলে পাঠানো, তার টেক কেয়ার করা, তার সাইকোসোশ্যাল নিডটা ফুলফিল করা, ওটা ঠিকমতো বাড়ছে কিনা দেখা, তার ফ্রেন্ড হচ্ছে কিনা, তার সোশ্যাল কমিউনিকেশনটা বাড়ছে কিনা, এই যে সাপোর্টটা দেওয়া, ওই জায়গাগুলি বাধাগ্রস্ত হয়ে যায়। আরেকটা যেটা বললেন যে কুসংস্কারের জায়গা, এটা আছে, প্রচুর রকমের আছে। ইভেন আমরা যদি বলি যে শিক্ষিত সমাজ, এদের মধ্যেও আছে, এরাও এখনো পানি পড়া নিতে যায় অথবা তাবিজ নিতে যায়, এরকমও আছে, বাট সেটার সংখ্যাটা ধীরে ধীরে কমে আসে। অটিজমের প্রচারটা যত বাড়ছে, এই যে সামাজিক যে ইয়েটা কি বলবো, যে কুসংস্কারের জায়গাটা, ঝাড়ফুঁকের জায়গাটা, এটা কমে এসছে, অনেকখানি কমে এসছে। কিন্তু যেটা আমরা এখন ফেস করি প্যারেন্টসদের কাছ থেকে, যেটা তারা আসলে বিশ্বাস করতে চায় না যে এই প্রতিবন্ধকতা উতরে তার শিশুটা স্বাভাবিক জীবন ফিরে পাবে, হয়তো স্বাভাবিক না, বাট সে নিজের মতো করে টেক কেয়ার করতে পারবে নিজে। না, এই যে সাপোর্টের কথা বলছিলেন, সেটি পরিবারের সাপোর্ট, সেটি সমাজের সাপোর্ট, আপনি কি পেয়েছেন এ ধরনের সাপোর্ট, বা এখন কি যাদের পরিবারে এ ধরনের আছে তারা কি পাচ্ছে? ওয়েল, আমার বাচ্চার বয়স আসলে 21 বছর এখন, হি ইজ অলমোস্ট গ্রোন আপ। ওকে যখন 2-2.5 বছর বয়সে প্রথম ডায়াগনোজড হয়, তখন তো বাংলাদেশে ডায়াগনস্টিক হতো না, এখন যেমন ইপনা হয়েছে, সিনাক হয়েছে বলতে পারে এরা। আমাদের বাচ্চাদের ওই জিনিসটা ছিল না, আমরা ওই ফ্যাসিলিটিটা পাইনি। সো আমাদের সবচেয়ে বড় একটা ধাক্কা খেয়েছি যে অটিজম কি এটা জানি না, অথচ তার অটিজম হয়েছে। প্রথমে অটিজম আসলে বলে নাই, প্রথমে এডিএইচডি বলেছে, তারপরে এডিডি বলেছে, তারপরে অটিজম বলেছে, তারপরে অ্যাসপারজার সিনড্রোম বলেছে। যতজনের কাছে গিয়েছে এক একজন এক একটা টার্মস বলেছে, বাট এটা আসলে কি, আমাকে কি করতে হবে, এটার ওষুধ খেলে ভালো হয়ে যাবে নাকি কি করতে হবে, আই ডিডন্ট নো, আমাকে বলাও হয়নি, আমি জানতামও না। ওটা একটা ব্যাপার ছিল। সো ওটা মা হিসেবে আমার কিন্তু প্রচণ্ড একটা ধাক্কা লাগার জায়গা, হ্যাঁ, এবং এই ট্রমাটা কাটিয়ে উঠতে আমাকে অনেক বছর সময় নিতে হয়েছে, অনেক বড় যুদ্ধ করতে হয়েছে, নিজের সাথে যুদ্ধ করতে হয়েছে। মানে কারণ আমরা মা হিসেবে কিন্তু প্রথমেই ধরে নেই যে আমার যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা সুস্থ সবল একটা বাচ্চা হবে, তাই না? তো এই বাচ্চাটা যখনই ডিফারেন্ট হয়, আবেগ বলেন আর মেনে নেওয়ার জায়গাটা বলেন, বাইরেরটা আমি পরে ধরবো, নিজের ভেতরের যে যুদ্ধ করার জায়গাটা, দ্যাটস কাইন্ড অফ এক্সট্রিম লেভেলে, হ্যাঁ। কিন্তু একই সাথে একটা মাকে কিন্তু তখন তার হাজব্যান্ড, তখন তার শ্বশুরবাড়ি, তার আত্মীয় স্বজন, তার নিজের ফ্যামিলি, সমস্ত কিছুই দেখতে হচ্ছে। সো নিজের সাথে যুদ্ধ করার সাথে সাথে সে কিন্তু তার পরিবারের সাথেও তখন যুদ্ধ করতে হয়। পরিবার তখন হয়তো তাকে আঙুল দিয়ে ব্লেমটা করে, যেটা আমাদের খুব কমন একটা জিনিস, কিছু হলেই মাকে ব্লেম দেওয়া হয়। তো ওটা ডেফিনেটলি হয়েছে। আমাকে অনেক বড় একটা রাস্তা হাঁটতে হয়েছে আমার ছেলের রাইটসটা তার পরিবারে এস্টাবলিশ করার জন্য, যে সে প্রতিবন্ধী হতে পারে, তার কমতির জায়গা থাকতে পারে, স্টিল হি ইজ আ হিউম্যান বিং, স্টিল হি ডিজার্ভস দ্য সেম রাইটস যেটা অন্য আরেকটা বাচ্চা পাবে বা পাওয়ার কথা। তার আদর যেমন পাওয়ার যোগ্যতা আছে, তার প্রপার শিক্ষা পাওয়ার যোগ্যতা আছে, তার বাইরে যে খেলার যোগ্যতা আছে, ওই রাইটসগুলি আমাকে এনশিওর করতে হয়েছে। ইট ওয়াজ নট লাইক এখন যেমন আমরা কথা বলছি অনেক, মাদের জন্য হয়তো কিছুটা, আমি বলবো না যে পুরোপুরি, কিছুটা হলেও সহজ হয়েছে। আমাদের যুদ্ধটা আসলে আরো অনেক বড় কঠিন ছিল। অনেক ধন্যবাদ ডেনিয়াপা। আমরা এই আলোচনা আবার ফিরবো, একটা বিরতি নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা আলোচনা করছি অটিজম বিষয় নিয়ে। আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
সুধীমণ্ডলী, আরো একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম অটিজম বিষয় নিয়ে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গোপেন কুমার কুন্ডু এবং রয়েছেন প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবল এর প্রেসিডেন্ট সাজিদা রহমান ডেনি। ডক্টর কুন্ডু, আমি আবার আপনার কাছে আসছি যে আপা বিরতির আগের অংশে কিছু বলেছিলেন যে একটা হলো অনেকগুলো রাইটসের কথা বলেছেন। আমি যদি তার আগে আসি যে এই অটিজম আক্রান্ত শিশুদের যে ধরনের লক্ষণ, এই লক্ষণগুলো সারা জীবনই বয়ে বেড়াতে হবে, হয়তো কম বেশি, এটা কি কতটা মিনিমাইজ পর্যায়ে আনা সম্ভব এবং সেজন্য অভিভাবকদের পরিবারের কি করণীয়? খুবই ভালো কোশ্চেন। এবং এটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদেরকে যে অটিজমের কতগুলো ফর্ম আছে, যেটা হচ্ছে যে একটা কম মাত্রার অটিজম, একটা মধ্যম মাত্রার অটিজম এবং খুব বেশি মাত্রার অটিজম। তো সিভিয়ার যে মানে বেশি মাত্রার অটিজম যেটা, এটাকে আসলে যদি আমরা বলি যে আর্লি স্টেজে যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে এটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন দেওয়া যায়, অ্যাপ্রোপ্রিয়েট যে থেরাপিগুলো আমরা দিই, স্পিচ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, দিস টাইপ অফ থেরাপি যদি আমরা দিই, তাহলে এটাকে সিভিয়ার ফর্মকে মডারেট ফর্ম অথবা মাইল্ড ফর্মে আনা সম্ভব। বাট আপনি যদি বলেন যে অটিজম সম্পূর্ণরূপে ভালো করে, যেহেতু এটার কারণটাই এখন পর্যন্ত আমরা জানি না, এবং যতটুকু জেনেছি বিজ্ঞানীরা যতটুকু এখন পর্যন্ত আমাদের জানাতে পেরেছেন তাতে বোঝা যাচ্ছে যে জেনেটিক প্রবলেম আন্ডারলাইং এটিওলজি হিসেবে এখনও আছে। এই ডিজিজগুলোকে আমরা সম্পূর্ণরূপে নিরাময় করতে পারবো এটা আমরা বলবো না। এটাকে আমরা বললাম সিভিয়ার ফর্মকে মডারেট ফর্ম অথবা মাইল্ড ফর্মে আনতে পারবো, অথবা মডারেট ফর্মকে মাইল্ড ফর্মে আনতে পারবো, কিন্তু এটাকে সম্পূর্ণরূপে ঠিক করার ব্যবস্থা আমাদের মনে হয় এখনো না। এটা যেই পরিবারে এরকম একটি শিশু অটিজমে আক্রান্ত হয়, সেই পরিবারের বিশেষ করে সে তার মা বাবার এর তো একটি যুদ্ধ আছে। সেই যুদ্ধের সঙ্গে আমাদের সমাজ কতটা সহযোগিতা করতে পারে বা রাষ্ট্র কি কি উদ্যোগ নিতে পারে? আপনি জানেন যে 5 বছর বা 7 বছর আগে আমরা অটিজম সম্পর্কে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 7 বছর আগে আমরা অটিজম সম্পর্কে, আমরাও ডাক্তাররাও অটিজম সম্পর্কে শুধু বইপত্রে যতটুকু লেখা ছিল এর বাইরে আমরা কিছু জানতাম না। এবং এখন আপনি জানেন যে গত 7 বছরে আমাদের প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ হোসেনের এই কর্মতৎপরতায় আমরা আজকে এমন একটা পর্যায়ে এসেছি যে এখন রাস্তার একটি মানুষ জানেন যে অটিজম একটা জিনিস আছে, তাই না? আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি যে অ্যাওয়ারনেস মোটামুটি আমরা বিল্ড আপ করতে পেরেছি, সক্ষম হয়েছি। তো অটিজমের যে আমরা ক্রাইটেরিয়াগুলো আপনাকে বলেছি, এই ক্রাইটেরিয়াগুলো যদি, এই বৈশিষ্ট্যগুলো যদি প্রথম দিকে আর্লিয়ার আইডেন্টিফিকেশন হয়, একটা মা যদি আর্লি আইডেন্টিফিকেশনের মাধ্যমে মানে কোনোরকম আইডিয়া করতে পারলে সে যদি একটা স্পেশালিস্টের কাছে আসে অথবা আমাদের সেন্টারগুলোতে নিয়ে আসতে পারে, তাহলে আমি বলবো আর্লি ডায়াগনোসিস হলে এটার মিনিমাইজ করা অনেকটাই সম্ভব। ডেনিয়াপা, আবার আপনার কাছে আসছি। সেটি হলো যে আপনি যে রাইটসগুলোর কথা বলেছেন, আমি যদি এখান থেকে শিক্ষার কথা শুরু করি, যে আমি রাষ্ট্রের বিভিন্ন উদ্যোগের কথা বলছিলাম, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম আক্রান্ত শিশুদের ভর্তি করানোর নির্দেশ রয়েছে, কিন্তু সেটি কি যথাযথভাবে হচ্ছে? আর এর সঙ্গে আমি একটু যুক্ত করি যে একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যখন অটিজম আক্রান্ত একটি শিশু অন্য স্বাভাবিক শিশুদের সঙ্গে ভর্তি করানো হয়, সেখানে কিন্তু বিশেষ ধরনের শিক্ষকেরও প্রয়োজন হয়। সেটি আছে কিনা আমাদের? ভাই যেটা বললেন যে সাইমা ওয়াজেদ, উনি ডেফিনেটলি এই বিষয়টাকে ইটস আ পায়োনিয়ার হিসেবে সামনে নিয়ে আসছেন, এবং আমাদের বর্তমান সরকার যে কাজটি করেছেন অধিকারের জায়গা থেকে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি প্রোটেকশন ট্রাস্ট অ্যাক্ট, এনডিটি অ্যাক্ট বলি আমরা, 2013 সালে সেটা পাশ করেছেন, এবং এই জায়গাটাতে খুব সুনির্দিষ্টভাবে কিছু রাইটসের কথা বলে দেওয়া হয়েছে যে এই রাইটসগুলি তাদের প্রাপ্য, এবং অন্য সাধারণ জনগণের থেকে তাদের স্পেসিফিক এবং স্পেশাল এরিয়াতে কিছু এরিয়া আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে, এই জায়গাগুলি তারা তাদের যোগ্য অধিকারগুলি প্রাপ্য। তার মধ্যে একটি হচ্ছে এডুকেশন। ওকে, 2 ধারের এডুকেশনের কথা বলা হয়েছে এখানে। 1 স্পেশাল এডুকেশন, যেখানে বিশেষায়িত স্কুলে তারা যাবে, যে স্কুলগুলিতে আপনার স্পেশাল কারিকুলাম থাকবে, যে কারিকুলামের মাধ্যমে তাদেরকে বাচ্চাটাকে শেখানো হবে। আপনি যেটা জিজ্ঞেস করেছেন, আমি ওই ইয়েটাতে যাচ্ছি যে মূলধারার স্কুলে যে স্কুলগুলিতে নেওয়ার কথা বলা হচ্ছে, বাট আসলে এই স্কুলগুলি রেডি কিনা ওখানে যাওয়ার জন্য।
বাংলাদেশে আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করেছি ঠিকই, বাট কাজ করার জায়গাটাতে কাজ করবে যারা, এই জনবল আমরা এখনো তৈরি করতে পারিনি। যেমন আমি আপনাকে খুব রিসেন্ট একটা ফাইটের কথা বলি। আমরা যখন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসএড মানে ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন বিএসএডের কথা বলা হলো, তখন ওখানে ক্রাইটেরিয়াতে দেওয়া হলো যে যারা শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, উইচ মিনস all other universities, all other educational institutionের কাউকে তারা ওখানে ভর্তি নেবে না, নাম্বার 1। নাম্বার 2, ক্রাইটেরিয়া হিসেবে বলা হয়েছে যে যারা অনার্স অথবা মাস্টার্স করেছে, অনার্স এবং পাস কোর্স করেছে তারা বিএসএডে আসতে পারবে। সো একবার সে অনার্স করেছে আবার সে বিএসএডে আসবে। তো আমরা কেরিয়ার হিসেবে কিন্তু এটাকে পেছনে ঠেলেই দিচ্ছি। সো যে জনবলটা আমাদের তৈরি করা দরকার সেই জনবল আমরা তৈরি করছি না। এইটা আমাদের নীতিমালার সমস্যা যেটি বলছেন, নাকি সরকারের পক্ষ থেকে, নাকি ওই পার্টিকুলার ইনস্টিটিউশনের পক্ষ থেকে? আমি ইনস্টিটিউশনের হয়তো পক্ষ থেকে আসলে আমাদের মানে একটা সিদ্ধান্ত নিতে গেলে এই সিদ্ধান্ত তো শুধু একটা সিদ্ধান্ত থাকে না, এটার সাথে আরো অনেক বেশি অ্যাসোসিয়েটেড ইস্যুস থাকে যে জিনিসগুলি আমরা হয়তো বিচার বিবেচনায় আনি না। হ্যাঁ, বিএসএড এর মতো একটা স্পেশাল ধারা, শিক্ষার একটা ধারা, এটা যে কতখানি মানে ইম্প্যাক্ট ফেলতে পারে এতগুলি স্পেশালাইজড এরিয়াতে, স্পেশালাইজড কি বলবো যে প্রতিবন্ধ করে দিতে পারে এই জায়গাটাতে, সেই বিষয়টা আমরা আসলে নীতি নির্ধারকরা খেয়াল করেনি। 2 নাম্বার যেটা হচ্ছে যে আমি যদি মেইন স্ট্রিম এডুকেশনে নেইও, মেইন স্ট্রিম এডুকেশনে আমার কিন্তু প্রাইমারি স্কুলে ওই সেট আপটা নেই। বাংলাদেশে 80,000-এর ওপরে প্রাইমারি স্কুল আছে। আমার 80,000 কেন 8,000-এর বোধহয় কোয়ালিফাইড স্পেশাল এডুকেটর নেই বাংলাদেশে। সো যে বাচ্চারা প্রাইমারি স্কুলে যাবে, যে হচ্ছে ভিজুয়াল লার্নার, অনেক বাচ্চাই আছে যারা, আমি জানি না এটা হয়তো বলা উচিত হবে কিনা, যে অনেক শিশু আছে যারা বই পড়ে শিখতে পারে, দেখে শিখে, ছবি দেখে শিখে। অনেকেই আছে যাদের লিসনিং ক্যাপাসিটি কম, অনেকেই আছে যাদের অডিটরি, সিলেক্টিভ অডিটরি থাকে। সো এই ধরনের বাচ্চাগুলি দেখার জন্য, ম্যানেজ করার জন্য আমার কিন্তু প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় কোনো স্পেশাল এডুকেটর নেই। যদি না থাকে, যেহেতু নেই, এই বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে তারা কিন্তু শিক্ষা ব্যবস্থার জন্য ঝরে যাচ্ছে। মানে সেক্ষেত্রে আমাদের প্রথম নজর দেওয়া উচিত যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অটিজম আক্রান্ত শিশুদের ভর্তি করাতে চাই তাদের, এটা আসলে যেসব এডুকেশন সেন্টার সেটা না, আমরা কিন্তু মূলধারার শিক্ষার কথা বলছি। আপনি যেটা কোশ্চেন করেছিলেন মূলধারার শিক্ষার কথা। স্পেশাল এডুকেশন বা স্পেশাল স্কুল যেগুলি আছে সেগুলিতে তো ম্যান্ডেটরি থাকতেই হবে। আমাদের স্পেশাল এডুকেটর থাকতেই হবে ওই স্কুলগুলিতে। নট অনলি স্পেশাল এডুকেটর, থেরাপিস্ট থাকতে হবে, কোয়ালিফাইড কেয়ার গিভার থাকতে হবে। বিকজ একটা বাচ্চাকে তুলে আনতে হলে, অটিজম আক্রান্ত বাচ্চা যদি হয় তার মধ্যে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে। তার সেন্সরি প্রবলেম থাকতে পারে। সেন্সরি আপনি জানেন যে আমাদের বেসিক 5টা আমরা বলি, সেটা আবার হাইপো থাকতে পারে, হাইপার থাকতে পারে, খুব বেশি সমস্যাপূর্ণ থাকতে পারে, অথবা একদম অফ থাকতে পারে। হ্যাঁ, তার গ্রস মোটরের প্রবলেম থাকতে পারে, তার ফাইন মোটরের প্রবলেম থাকে, তার আই হ্যান্ড কোঅর্ডিনেশনের প্রবলেম থাকে, এরকম অনেকগুলি অ্যাসোসিয়েটেড বিষয় থাকে। হ্যাঁ, সো এই অ্যাসোসিয়েটেড বিষয়গুলি যখন স্পেশাল এডুকেশন সিস্টেমে থাকবে তখনই শুধুমাত্র একজন স্পেশাল চাইল্ড, স্পেশাল নিডস চাইল্ড সে না উঠে আসতে পারবে। সে হয়তো ভাই যেটা বললেন যে ইমপ্রুভ করবে। এই প্রপার ম্যানেজমেন্ট সিস্টেমটা স্পেশাল এডুকেশন সিস্টেমে থাকতে হবে যাতে করে বাচ্চাটা ইমপ্রুভ করতে পারে। কিন্তু মেইন স্ট্রিম এডুকেশনে ইউ হ্যাভ টু হ্যাভ স্পেশাল এডুকেটর যার ডাইভার্সিফাইড এরিয়াতে নলেজ থাকতে হবে, আইডেন্টিফাই করতে হবে কোন বাচ্চাটা ভিজুয়াল লার্নার, কোন বাচ্চাটা লার্নিং ডিসেবিলিটি আছে, কোন বাচ্চাটার ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি আছে, কোন বাচ্চাটা পিকটোরালে লার্ন করতে পারে, কার লিসনিং ক্যাপাসিটি আছে। এই যে ডাইভার্সিফাইড এরিয়াটা একজন স্পেশাল এডুকেটর থাকতেই হবে। অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আবার আলোচনা আসবো, আপনার কাছে আসবো এই বিষয় নিয়ে। একটা বিরতি দেবো, বিরতির পর প্রিয় দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর।
প্রিয় দর্শক, বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা অটিজম বিষয়ের এই আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ডক্টর কুন্ডু আপা বিরতির আগে যে কথাগুলো বলছিলেন যে আমাদের এই অটিজম আক্রান্ত শিশুদের শিক্ষার জন্য যে ধরনের প্রশিক্ষিত দক্ষ জনবল দরকার সেটি এখনো গড়ে ওঠে নাই। এই দক্ষ জনবল, প্রশিক্ষিত জনবল, বিশেষ করে এডুকেটরের কথা বলেছেন, এটি করার জন্য আপনার তো অনেকগুলো সরকারের অনেকগুলো কর্মসূচির সঙ্গেও কাজ করছেন। কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা কোনো কর্মসূচি নেই সেগুলো নিতে হবে, এ ধরনের কি কর্মসূচি নেওয়া? আপনি জানেন যে গভর্নমেন্টের সরকারের যে একটা ইনস্টিটিউট চলছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে ইপনা, ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম, এবং এটার পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রফেসর শাহিন আক্তার। এবং আমাদের এখানে এটা ওয়ান স্টপ সার্ভিস, একটা সেন্টারে সব কিছু আছে। সেটা হচ্ছে যে এখানে ট্রেনিং সেন্টার, আমরা ট্রেনার তৈরি করছি, যেটার ফলে সারা বাংলাদেশ ব্যাপী এটার যে প্যারেন্টস ট্রেনিং, টিচার্স ট্রেনিং, সব ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে কেয়ার গিভাররা ট্রেনড আপ হইতে পারেন। 1 2 নম্বর হচ্ছে এখানে রিসার্চের কার্যক্রম চলছে। আপনি শুনে খুশি হবেন যে ন্যাশন ওয়াইড একটা সার্ভে হতে যাচ্ছে প্রফেসর শাহিন আক্তারের নেতৃত্বে, এবং সেটা ইপনাতে হবে। সারা বাংলাদেশ ব্যাপী ডোর টু ডোর গিয়ে অটিজম সার্ভে করা হবে। এটা একটা। আরেকটা হচ্ছে যে এখানে আপনি আরেকটা ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের ছোট্ট একটা স্কুল, সেটা হচ্ছে যে 32 বেডের একটা স্কুল আছে আমাদের, এবং এই স্কুলটা ফুল প্রেজেন্ট, যেটা যা যা দরকার একটা অটিস্টিক চিলড্রেনের জন্য 1:1 সার্ভিস যেটা, এবং এখানে 10 টিচার দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, এবং সেটা ইপনা স্কুল বলা হয়। এখানে এই ইপনা স্কুলের মাধ্যমে আমরা জানি যে এটা ঢাকা শহরের মানুষগুলাই সার্ভিস পাচ্ছে, টারশারি কেয়ার সেন্টার, সুতরাং এটা ঢাকার মানুষগুলো সার্ভিস পাচ্ছে। আরেকটা সার্ভিস পাচ্ছে গ্রামের মানুষ, যেটা প্রত্যন্ত অঞ্চলের সার্ভিস দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকটি কার্যক্রম চলছে, সেটা হচ্ছে শিশু বিকাশ কেন্দ্র। শিশু বিকাশ কেন্দ্র বর্তমানে 15টি মেডিকেল কলেজে চলছে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে 15টি মেডিকেল কলেজ, এবং এখানে চাইল্ড স্পেশালিস্ট, শিশু নিউরোলজিস্ট বা চাইল্ড স্পেশালিস্ট, সাইকোলজিস্ট এবং থেরাপিস্ট, ডেভেলপমেন্টাল থেরাপিস্টের নেতৃত্বে একটা সেন্টার চলছে 15টি মেডিকেল কলেজে। এবং বর্তমান সরকারের আরেকটি কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা প্ল্যান আছে যে প্রতি বছর 5টি মেডিকেল কলেজে এই শিশু বিকাশ কেন্দ্র কার্যক্রম, প্রতি বছরে 5টি করে মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম চলবে, এরকম একটা প্ল্যান আছে। সেখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এটা করা হচ্ছে সরকারের উদ্দেশ্যে। এটা হচ্ছে হেলথের আন্ডারে। আরেকটি যদি বলেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে সরকারের আরেকটি সার্ভিস, যেটা আপা কিছুক্ষণ আগে বলেছেন, যে প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, এবং এই আইনটি 2টি, একটা হচ্ছে প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন একটা, আরেকটা হচ্ছে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ট্রাস্ট। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ট্রাস্ট, অধিকার তাদের কি তারা কখন কি পাবেন, একটা। 2 নম্বর হচ্ছে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে 103টি স্কুলের কার্যক্রম চলছে সারা বাংলাদেশ ব্যাপী। সেই স্কুলগুলো কাদের জন্য? এই শুধুমাত্র কি অটিস্টিক বাচ্চাদের জন্য না অন্য অটিস্টিক বাচ্চাদের জন্য? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আরেকটি কথা বলবো যে আরেকটি শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যেটা চলছে, সেটা হচ্ছে অটিস্টিক একাডেমির কার্যক্রম যেটা চলছে। তো সরকারের এই কার্যক্রমগুলো কিছু অলরেডি কমপ্লিট, কিছু হচ্ছে শুরু হতে যাচ্ছে। জি, সাজিদুর রহমান ডেনি, একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার কাছে 2টি বিষয়, একটি হলো যে পদক্ষেপগুলোর কথা বলছিলেন ডক্টর কুন্ডু, সরকারের পক্ষ থেকে, বিভিন্ন মিনিস্ট্রির পক্ষ থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর কোনো কর্মসূচি বা পদক্ষেপ নেওয়ার আছে কিনা যে অটিজম আক্রান্ত শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি? আরেকটি হলো যে যেসব পরিবারে এ ধরনের শিশু রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের আসলে করণীয় কি? আচ্ছা, আমি ভাইয়ের কথা অনুযায়ী ধরে বলবো যে সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার, নো ডাউট, এটাতে কোনো ডাউট নেই। এবং এটার জন্য যে ধরেন আমরা ভেতরে থেকে কাজ করছি, আমরা জানি যে তাদের প্ল্যানটা কত ম্যাসিভ। সমস্যা যেটা হচ্ছে কোঅর্ডিনেশনের জায়গাগুলি ঠিক মতো হচ্ছে না। এই কোঅর্ডিনেশনটা ঠিক মতো হলে, প্ল্যানটা যদি ঠিক মতো কার্যকর করা যায়, বাংলাদেশ উড বি ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।
যেমন এনডিডি বোর্ড একটা তৈরি করা হয়েছে কান্ট্রি ওয়াইড, যারা প্রত্যেকটা জেলায় একটা ছোট করে কমিটি করছে জেলা প্রশাসকের আন্ডারে, যেখানে এই ব্যক্তিরা যারা হয়তো বাবা মা মারা যাওয়ার পরে অথবা তাদের দেখাশোনার জায়গাটা অথবা কর্মসংস্থানের জায়গাটা ওই কমিটি দেখবে, প্রত্যেকটা জেলাতে হচ্ছে। সো এগুলি যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়, যেমন আরও বিষয়গুলি এসছে যে একটা কারিকুলাম ডেভেলপ করা, বিশেষত স্কুলের কারিকুলাম, মেনস্ট্রিম স্কুলের কারিকুলাম, প্রি ভোকেশনাল এবং ভোকেশনাল কারিকুলাম, কাজের জায়গাগুলিতে কিভাবে আসবে। যেন আপনি জানেন যে এনবিআর এর একটা ডিক্লারেশন এসছে যে যারা অটিজম নিয়ে কাজ করবে তাদের ট্যাক্স ফ্রি সাপোর্ট দেওয়া হবে। সো এই যে অনুপ্রেরণাগুলি, আমি মনে করি যে এই জিনিসগুলি যদি সত্যিকার অর্থে ইমপ্লাই করা হয় তাহলে এটাই ইনাফ, এগুলি আসুক আগে। আর অটিজম আক্রান্ত শিশুদের পরিবারের জন্য আপনার কি বক্তব্য? আপনি তো অভিভাবক হিসেবে কাজ করছেন তাদেরকে নিয়ে। প্রথম আমার কাছে যেটা মনে হয় যে আমি মা হিসেবে আমি কিন্তু প্রথমেই আমার নিজের সাথে যে যুদ্ধটা আমাকে করতে হয়েছে, আমি জানি যে প্যারেন্টস ফোরামের প্রেসিডেন্ট হিসেবে আমি হাজারের উপরে প্যারেন্টসদের সাথে ডিল করি। আমি জানি যে তাদের ভেতরেও এই সিমিলার অথবা বেশি যুদ্ধটা তারা করে। মেনে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা যদি মেনে নিতে পারি যে হ্যাঁ, আমাকে যেটা দায়িত্বটা দেওয়া হয়েছে এই দায়িত্বটা আমাকে এটা গ্রহণ করতে হবে, তাহলে দেখা যায় যে 50% আমার যে সাইকোলজিক্যাল ট্রমাটা আছে সেটা কমে আসে। সেকেন্ড যেটা আমি বলবো প্যারেন্টসদের, যে প্রত্যেকটা বাচ্চার ভেতরে কোনো না কোনো ক্যাপাসিটি আছে, কোনো না কোনো কোয়ালিটি আছে, তার হয়তো যেটাকে বলা হচ্ছে ডিফারেন্টলি এবল, কারণ তার হয়তো সীমাবদ্ধতার জায়গা অনেক আছে, ঠিক আছে, বাট আমাদের দেখার দরকার হচ্ছে যে ওই কোয়ালিটির জায়গাটা কোনটা। আমরা যদি ওইটা নার্চার করতে পারি, আমাদের সাথে আইনস্টাইনের মতো এক্সেলেন্ট ইন্টেলিজেন্ট লোক হয়তো পাওয়া যাবে, আমাদের লিওনার্দো দা ভিঞ্চির মতো হয়তো ওয়ান্ডারফুল পেইন্টার পাওয়া যাবে, আমার নিউটনের মতো হয়তো এক্সেলেন্ট বিজ্ঞানী পাওয়া যাবে। তো আমার মানে বক্তব্যটা থাকবে প্যারেন্টসদের কাছে যে আপনার বাচ্চাকে অ্যাটলিস্ট মূল্যায়নটা করুন একজন মানুষ হিসেবে, দুই তার যে ক্যাপাসিটির জায়গাটা আছে সেটা আবিষ্কার। অনেক ধন্যবাদ সাজিদা রহমান ডেনি এবং অধ্যাপক ডক্টর গোপেন কুমার কুন্ডু, আপনাদের দুজনকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অটিজম আক্রান্তদের নিয়ে সমাজের, রাষ্ট্রের এবং পরিবারের যে যুদ্ধ, সেই যুদ্ধের করণীয়। আমরা প্রত্যাশা করব যে অটিজম আক্রান্ত শিশুদের প্রতি তাদের যে অধিকার, সে অধিকার পরিবার, সমাজ এবং রাষ্ট্র সে অধিকার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা রেখেই আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।